বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তিকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলার পুরাতন স্টেডিয়ামে এলে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন কিশোরগঞ্জবাসী। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন সামনে রেখে পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল পর্বে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন সরকার প্রধান। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটিই হচ্ছে আমাদের রাজনীতি। এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণে আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে আবারও জানান প্রধানমন্ত্রী। কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই আমরা, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আহ্বান জানান বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার। এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ। কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। এর আগে মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরো জানাচ্ছেন মহিমিনুল খান আপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকার নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে 21শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। Act on our request to extradite সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত জোটের আলী আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ নির্বাচন কমিশনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জামাতের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামাত জোটের নেতারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকে, এটা আমরা চাই এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে এটা হতে পারে। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জনদুর্ভোগ ও ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দলের উপর সরকার সকল দায় চাপানোর চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৭ বছর রাজনীতির মাঠে জামাত সক্রিয় থাকলেও বিএনপি নেতাদের তা চোখে পড়েনি। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলকে প্রস্তাব তুলে ধরার প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন, গেল ২১ মে সংসদে ১০ দফা সুপারিশ পেশ করেছেন তারা। রাজনৈতিক ব্যঙ্গ না করে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে কার্যকর উপায় বের করার আহ্বান জানান জামাতের এই কেন্দ্রীয় নেতা। আমরা 4টি প্রশাসনিক সংস্কারের প্রস্তাব করছি। এক, দেশের এই ক্রান্তিকালে সকল স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করা হোক। দ্বিতীয়, রূপপুর বেজ লোড প্লান্ট উৎপাদনে আসল কখন আসবে এবং এর ট্যারিফ কি হবে সেটা দেশের জনগণ জানতে চায়। তৃতীয়, জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হোক। 4, অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা করা হোক। বাংলাদেশের মানুষের মুক্তি, স্বৈরাচার হটানো ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া ছিলেন
আপসীন নেত্রী। বিগত 17 বছরে তার হাত ধরে যে সংগ্রাম চলছিল তার ফলই জুলাই বিপ্লব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বাংলাদেশের রাজনীতির বাতিঘর হিসেবে জিয়া পরিবার কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার বরিশালের গৌরনদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সভায় তথ্যমন্ত্রী আরো বলেন, 25 মার্চ জাতিকে পথ দেখিয়েছিলেন মেজর জিয়া। 75-এ শেখ মুজিবের হত্যার পরও হাল ধরেছিলেন তিনি। এরপর তার দেখানো পথ ধরেই দেশের হাল ধরেন বেগম খালেদা জিয়া। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলেও বেগম জিয়া তা দেখে যেতে পারেননি বলে আফসোস প্রকাশ করেন তথ্যমন্ত্রী। আমাদের নেত্রী রাজপথের দীর্ঘ 1 দশকের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে এদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশ, দল এবং জাতিকে 1991-তে আবারও আরেকবার উদ্ধার করেছিলেন। আবার তারপরে ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়ার রাজনীতিকে ঘিরে আমরা দেখেছি। 1996-তে জামায়াতে ইসলামী বাংলাদেশ আর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিরা মিলে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল তা আমাদের সকলের মনে আছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে সংবিধানের 13শ সংশোধনী আইন পাশ হয়েছিল, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চালু করা হয়েছিল। তারপরে বাংলার মাটিতে বেগম খালেদা জিয়াকে সহ্য করতে যারা পারেনি, দেশি বিদেশি নীল নকশায় 111 সরকার আনা হয়েছিল। সেই 111 সরকার এসে সবচেয়ে অমানবিক নির্যাতন নামিয়ে এনেছিল জিয়া পরিবারের উপরে। আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘনের যদি বিজ্ঞাপনের মুখ খোঁজা হয়, তাহলে তারেক রহমান সেই নির্যাতিত মানুষের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিকেলে রাজধানীর পরমাণু শক্তি কমিশনের মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ 22 আয়োজিত কমিশনের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সক্ষমতা সমৃদ্ধিকরণ শীর্ষক মতবিনিময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ বলেন, পরমাণু খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বে পরমাণু প্রযুক্তির ব্যবহার বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নেই। চিকিৎসা, খাদ্য সংরক্ষণ, শিল্প ও বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে। বিজ্ঞান ও পারমাণবিক প্রযুক্তির শক্তিকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করা যায়। পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। খাদ্য নিরাপত্তা, উন্নত কৃষি প্রযুক্তি, উদ্ভাবন, ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদান, শিল্প খাতের মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের মানব সম্পদ উন্নয়নে পরমাণু শক্তি কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষকরা মৎস্য ও ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শামা ওবায়দ বলেন, সরকার গঠনের পর কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব, জনবান্ধব ও মৎস্যজীবী বান্ধব সরকার। কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সভা শেষে মৎস্য খাতের অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।